আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইংলিশ গ্রামারের কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে। আমরা সবাই জানি ইংরেজি ভাষাকে শুদ্ধভাবে লিখতে, পড়তে কিংবা বলতে গেলে ইংরেজি গ্রামার জানার কোনো বিকল্প নেই। কিন্তু আমরা গ্রামার শিখতে গিয়ে দেখা যায় যে কিছু ইম্পর্টেন্ট টপিকস না জানার কারণে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সে বিষয়টা কঠিন হয়ে যায়। আর তাই আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইম্পর্টেন্ট গ্রামার টপিকস নিয়ে। চলুন দেখি আমরা কিভাবে হাতে কলমে সহজ ইম্পর্টেন্ট টপিকস শিখতে পারি। ইংরেজিতে যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা সাধারণভাবে যেভাবে বাক্যের একটা গঠন দেখতে পাই তা হচ্ছে যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। এই সাবজেক্ট ভার্ব আদার্স যে কোনো ধরনের আমরা বাক্য তৈরি করতে যাই না কেন আমাদের এই গঠনটা লাগে। এখন এখানে সাবজেক্ট জিনিসটা কি সেইটা নিয়ে আমরা প্রথমত কথা বলবো। আচ্ছা, সাবজেক্ট বলতে আমরা বুঝি কোনো কিছুর বা কোনো ব্যক্তির নাম। এখানে সাবজেক্টের কাজ হচ্ছে ক্রিয়া সম্পাদন করা, অর্থাৎ আমরা বলতে পারি সাবজেক্ট হচ্ছে যে বা যা ক্রিয়া সম্পাদন করে। এখন যদি ক্রিয়া বা ভার্বটা কোনো বস্তু সম্পাদন করে তাহলে সেটা হয় যা, আর যদি ব্যক্তি হয় সেটা হয় যে। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি যেমন হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড। এখানে ওয়ার্কস হচ্ছে কাজ করা অর্থাৎ ক্রিয়াটা। এখন এই ক্রিয়াটা সম্পাদন যে করছে সে হচ্ছে হি, অর্থাৎ যে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে সাবজেক্ট কোনো এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে। আবার যদি এইটা আমরা লিখি যে এই কলমটার কথা ধরি, দিস পেন রাইটস ওয়েল। এখানে আমরা যদি বলি সাবজেক্ট কি, রাইট মানে হচ্ছে লেখার কাজ। এই কাজটা কে করছে? এই সাবজেক্টটা এখানে কোনো বস্তু, অর্থাৎ এটা হচ্ছে যা। তো আমরা বলতে পারি যে বা যা, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী যেটাকে আমরা যে বলবো, আর কোনো বস্তু শুধু বস্তু হলে সেটা হয় যা। তো এখানে যে বা যা এই ক্রিয়াটা সম্পাদন করে তাকেই বলে সাবজেক্ট। এখন সাবজেক্ট হিসেবে আমরা যদি গ্রামারের যে মূল বিষয়টা আমরা জানব সেটা হলো পার্টস অফ স্পিচের মধ্যে নাউন অথবা প্রোনাউন এ বিষয়ে, অর্থাৎ পার্টস অফ স্পিচের বিস্তারিত আলোচনা আমি পরবর্তীতে আবার করব। সেখানে আমরা সহজে বুঝতে পারবো যে সাবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন কিভাবে ব্যবহৃত হয়। আপাতত আমরা এটুকু জানি যে সাবজেক্ট মানে যে বা যা ক্রিয়া সম্পাদন করে। যে কোনো সেন্টেন্সের ভার্ব থাকবে, এই ভার্ব বা ক্রিয়াটা যে বা যা সম্পাদন করবে সেই হচ্ছে সাবজেক্ট। আমরা যদি সাবজেক্ট চিনতে পারি তাহলে সহজে বলতে পারি এই সাবজেক্ট বা কর্তা একটা ক্রিয়া বা কাজ সম্পাদন করে। আর আমাদের অবশ্যই জানতে হবে যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই একটা ভার্ব থাকবে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এই ভার্বটা যে বা যা সম্পাদন করবে সেই হবে সাবজেক্ট। ওকে, সাবজেক্ট বিষয়ে এ পর্যন্ত। এইবার আমরা আসি ভার্ব কথাটার অর্থ হচ্ছে ক্রিয়া। আর ক্রিয়া বলতে আমরা বুঝি কোনো কিছু করা, হওয়া, যাওয়া
বা খাওয়া, লওয়া ইত্যাদিকে বোঝায়, অর্থাৎ কোনো কিছু করাকে বোঝায়। এখন এখানে যে ভার্বটা আছে, এই ভার্বটা যখন কোনো সাবজেক্ট সম্পাদন করে তখন এই ভার্বটার বিভিন্ন রকমের কার্যাবলী আছে। এই ভার্ব সম্পর্কে আমরা বিভিন্ন প্রকারভেদ দেখতে পাই। এর মধ্যে মূলত হচ্ছে ভার্ব যদি আমরা প্রকারভেদ পাই, মূল প্রকারভেদ হচ্ছে ফাইনাইট আর নন ফাইনাইট। ফাইনাইট আর হচ্ছে নন ফাইনাইট। এখন ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্ব বলতে আমরা বুঝি যেটা আমরা সাবজেক্টের পর যে ভার্বটা পাই সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। আর এটা হচ্ছে নন ফাইনাইট। তো আমি এই সম্পর্কে বিস্তারিত, অর্থাৎ নন ফাইনাইট ভার্বের উপর বিস্তারিত আলাদা আলোচনা করব, সেটাতে আপনারা বিস্তারিত পাবেন। এখানে আমরা সাধারণভাবে যে বাক্য তৈরি করতে গিয়ে যে ভার্বটা লাগে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে মূলত দুই প্রকার। কি কি দুই প্রকার? একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল, আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্বটা কি? প্রিন্সিপাল ভার্ব বলতে আমরা বুঝি এমন একটা ভার্ব যে ভার্বটা দিয়ে সাবজেক্ট সরাসরি কোনো বাক্য গঠন করতে পারে, অর্থাৎ যে ভার্ব নিজে নিজেই বাক্য তৈরি করতে পারে তাকেই বলা হয় প্রিন্সিপাল ভার্ব। যেমন আমরা একটা উদাহরণ দেই, দে প্লে ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। আবার এরকম আমরা বলতে পারি হি স্ট্যান্ডস আপ, অথবা আরও বলতে পারি দে ওয়ার্ক, দে ওয়ার্ক। আচ্ছা, এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে প্লে, স্ট্যান্ড আপ, ওয়ার্ক ইত্যাদি। কেন এটাকে প্রিন্সিপাল ভার্ব বলা হচ্ছে? কারণ এখানে এই প্লে ভার্বটা দিয়েই শুধুমাত্র বাক্য তৈরি হচ্ছে, এখানে অন্য কোনো হেল্প মানে ভার্বের প্রয়োজন হয় না। আবার স্ট্যান্ড, এখানে স্ট্যান্ড আপ বলতে হি স্ট্যান্ডস আপ, হি হলে থার্ড পারসনের কারণে ভার্বের সাথে এস বাই ইএস হয়। তাহলে এখানে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা নিজে নিজে বাক্য তৈরি করতে পারে। আবার এখানে যদি দিয়ে ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা। তো আমরা যদি এখানে এমন একটা কথা বলি যে যে ভার্বটা নিজে নিজে বাক্য তৈরি করতে পারে, অর্থাৎ আমরা জানি যে ভার্ব ছাড়া বাক্য হয় না, এবং এখানে একটা চরম সত্য যে শুধু ভার্ব দ্বারাও একটা বাক্য হতে পারে। যেমন আমি যদি কোনো এক স্টুডেন্ট বসে আছে, তাকে আমি বললাম যে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, এখানে এটা কিন্তু শুধু ভার্ব। তাহলে এই শুধু ভার্বটা দিয়ে কিন্তু একটা বাক্য হয়েছে, যে বাক্যটাকে আমরা বলি ইম্পারেটিভ বা আদেশমূলক বাক্য। তো যাই হোক, একটা ভার্ব দিয়ে, শুধু একটা ভার্ব দিয়েও বাক্য হতে পারে, কিন্তু আসলে আমরা মেইন কথা এখানে বোঝাচ্ছি না, এখানে বোঝাচ্ছি যে ভার্বটা অন্য কোনো ভার্বের সহায়তা ছাড়া নিজে নিজে বাক্য তৈরি করতে পারে তাকে বলে প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব, এখানে ভার্বের মধ্যে আমরা আলোচনা করলাম প্রিন্সিপাল ভার্ব। আর একটা আলোচনা করব হেল্পিং, বা এটাকে আর একটা বলে কি অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি কথাটার অর্থ হচ্ছে হেল্পিং। তাহলে এইবার আমরা হেল্পিং বা অক্সিলিয়ারি ভার্বের আলোচনা করব। কলমটার কালি অনেক বেশি। আচ্ছা, এইবার আমরা হেল্পিং ভার্ব নিয়ে আলোচনা করছি। হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বগুলো কি কি? একটা হচ্ছে হেল্পিং ভার্ব বি ভার্ব, যেমন বি ভার্বের মধ্যে আছে আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। আবার আরেকটা ভার্ব আছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, এই হ্যাভটাই কখনো আবার হ্যাজ হিসেবে, হ্যাভটাই কখনো আবার হ্যাড হিসেবে ব্যবহার দেখতে পাই। এগুলো হচ্ছে হ্যাভ ভার্বের হেল্পিং ভার্ব। এরপর আসি মডাল। মডাল কোনগুলো? মডাল হচ্ছে শ্যাল এর পাস্ট টেন্স শুড, তারপরে উইল এর পাস্ট টেন্স উড, তারপরে মে এর পাস্ট টেন্স মাইট, ক্যান এর পাস্ট টেন্স কুড। আমরা পাস্টগুলো লিখলাম না, এখানে শুধুমাত্র মডাল এইগুলো লিখলাম, এবং আরও কিছু আছে যেমন নিড, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, অ্যাম টু, ইজ টু, আর টু ইত্যাদি।
যে মডালগুলো এবং হেল্পিং ভার্বগুলো কিভাবে মেইন ভার্বের সাথে বাক্য তৈরি করে সেটাই আমাদের মূল কাজ এখানে। আচ্ছা, হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব কিভাবে একটা বাক্য তৈরি করে, অর্থাৎ আমরা এটা এখানে যেটা দেখলাম সাবজেক্টের পর ভার্ব, এই ভার্বটাতে মেইন ভার্ব যখন থাকে তখন সরাসরি এটা বাক্য তৈরি করতে পারে, কিন্তু যখন হেল্পিং ভার্ব থাকে তখন বাক্যটা হেল্পিং ভার্বের সাথে হেল্পিং ভার্বটা মেইন ভার্বের সাথে একটু মানে যেভাবে ভিন্ন ভিন্ন বাক্য তৈরি করে সেটা আমরা দেখব। টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে কোনো বি ভার্বের পর মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা এক ধরনের বাক্য তৈরি করে। আরেকটা হচ্ছে হ্যাভ ভার্ব, এইটার পর মেইন ভার্বের 3 নাম্বার হয়, এটা একটা। এবং আরেকটা হচ্ছে মডাল ভার্বের পর ভার্বের 1 নাম্বার হয়। সাধারণত আমরা যে বাক্যগুলো পাই এইভাবেই হেল্পিং ভার্বের সাথে মেইন ভার্বের বাক্য তৈরি থাকে। একটা আমরা উদাহরণ দেব, যেমন শি ইজ লার্নিং, সে শিখছে, ধরো যে শি ইজ লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখতে। তাহলে এখানে লার্নিং অর্থাৎ লার্ন হচ্ছে মেইন ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে লার্নিং। এটা কেন হয়েছে? কারণ এর আগে বি ভার্ব রয়েছে। অর্থাৎ টেন্সের ক্ষেত্রে যে কোনো বি ভার্বের পর মেইন ভার্বের সাথে আইএনজি হয়, এই গঠন থাকে। এমনকি ওয়াজ, যেমন আই অ্যাম হলে লার্নিং, এখানে যদি দে হয় দে হলে আর লার্নিং, এখানে যদি ওয়াজ হয় হি ওয়াজ লার্নিং, এখানে যদি ওয়ার হয় শি ওয়াজ লার্নিং, এইভাবে। অর্থাৎ বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি হয়। আবার হ্যাভ ভার্বের পর আমরা মেইন ভার্বের 3 নাম্বার যেটা দেখতে পাই হ্যাভ ভার্বের পর, সেটা আমরা ভার্বের 1, ভার্বের 2, ভার্বের 3 অনেকেই জানি কি না, যাই হোক এটা নিয়ে আমি আবার আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। তাহলে এখানে আমরা মেইন ভার্ব, যেমন আমি যদি বলি সি, এটার ভার্বের 2 নাম্বার হচ্ছে স, আর একটা হচ্ছে সিন। তাহলে আমরা যখন এটা হচ্ছে মেইন ভার্ব ব্যবহার করব হেল্পিং ভার্বের সাথে, তখন এই রকম হয়। যেমন ধরো হি হ্যাজ, এখানে কি করতে হবে? মেইন ভার্বের 3 নাম্বার ব্যবহার করতে হবে, সিন। যদি সি ভার্ব দিই তাহলে আই হ্যাভ সিন। তাহলে কি হলো যে হি হলে হি হ্যাজ সিন, যেমন সিন দ্য বার্ড, হি হ্যাজ সিন দ্য বার্ড আমরা এখানে লিখলাম। তাহলে এখানে মূল বিষয়টা কি, যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে মূল ক্রিয়াটা 3 নাম্বার হয়। তাহলে ভার্বগুলো এভাবে ব্যবহার হয়। এরপর আসি আমরা আরেকটা হচ্ছে মডাল, যেমন আই ক্যান রিড, আমি পড়তে পারি। এখানে রিড ভার্বটা হচ্ছে ভার্বের 1 নাম্বার। এটা কেন 1 নাম্বার হয়েছে? কারণ এর পূর্বে হেল্পিং ভার্ব হিসেবে এখানে মডাল আছে, অর্থাৎ মডালের পর ভার্বের 1 নাম্বার হয়। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ একটা বাক্য তৈরি করতে গিয়ে সাবজেক্টের পর যে ভার্ব হয়, এই ভার্বগুলো এখানে সাধারণভাবে যেটা আমরা পাই প্রিন্সিপাল ভার্বের যে ভার্বগুলো, সেগুলো হচ্ছে মেইন ভার্ব এবং হেল্পিং ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, হেল্পিং ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বের এখানে সাধারণভাবে গঠন হলে ভার্বের 1 বা 2 এগুলো বসে, অর্থাৎ যে কোনো ফর্মে বসুক, কিন্তু এটা একটা টেন্স গঠন করতে পারে নিজে নিজেই। কিন্তু যখন হেল্পিং ভার্বের সাথে বসে তখন এইভাবে গঠন অনুযায়ী ভার্বগুলো ব্যবহার হয়। তাহলে আমরা জানলাম যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, এরপর ভার্বগুলো সাধারণত এইভাবে হেল্পিং ভার্ব, প্রিন্সিপাল ভার্বগুলো ব্যবহার হয়ে থাকে। আর একটা বিষয়ে আলোচনা করব, হয়তোবা ভিডিওটা একটু দীর্ঘ হচ্ছে, কিন্তু একটু দেখে নেবেন প্লিজ, খুবই ইম্পর্টেন্ট টপিকস এগুলো সাধারণ গ্রামার জানার জন্য। তো আমরা এইবার আদার্স, অন্যান্য, অর্থাৎ যে কোনো বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট, ভার্ব এবং আদার্স, যেভাবে আদার্সের মধ্যে কি কি থাকে সে বিষয়ে একটু সামান্য আলোচনা করব। আদার্সের মধ্যে আমরা দেখতে পাবো যে এখানে দেখতে পাচ্ছি আদার্স। এই আদার্সের 1 নাম্বার হবে, একটা আমরা ধরতে পারি অবজেক্ট, একটা ধরতে পারি হচ্ছে কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে আমরা সাধারণভাবে বলে থাকি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমরা সাধারণভাবে বলে থাকি, কিন্তু আসলে এখানে এটা হবে আদার্স। আদার্সের মধ্যে অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে। তো সেটা কিভাবে হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা দেখি, তাহলে আবার আমি এখানে লিখতেছি সাবজেক্ট, ভার্ব, ও বলতে এখানে আসতেছে কি, হয় হয় অবজেক্ট, না হলে কমপ্লিমেন্ট, অথবা আরেকটা হচ্ছে
অ্যাডভার্ব। তাহলে এটা কিভাবে হয়, অবজেক্ট কিভাবে হয়, আমরা তাহলে আগে সংজ্ঞা দেখি। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট হচ্ছে এখানে যে ভার্বটা থাকে, আমরা জানি যে ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি হয় না। তো এই ভার্ব ধরে যদি আমরা কি বা কাকে এই দুইটা প্রশ্ন করি, তাহলে যে উত্তর, কাকে কি বা কাকে প্রশ্ন করে যে উত্তর, সেটাই হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট আমরা জানি যে অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করলে এটা হয় বস্তুবাচক, আর কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাই সেটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট। যেমন আমরা উদাহরণ দিই, হি মেক্স, সে তৈরি করে, হি মেক্স এ হাউস। এখানে প্রশ্ন যদি করি, তৈরি করে, কি তৈরি করে? হাউস। তারপরে যদি আমি লিখি আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করি। প্রশ্ন হলো ভার্ব কি, এখানে ভার্ব হলো হেল্প। হেল্পটা দ্বারা প্রশ্ন করি যে কি বা কাকে, তাহলে উত্তর কী পাচ্ছি? কাকে, তাকে। অর্থাৎ এইখানে তাকেটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে বস্তুবাচক, একটা হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে অবজেক্ট আমরা এখানে যখন পাই, তখন এই ভার্বটাকে মূলত বলা হয় ট্রানজিটিভ ভার্ব। এটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তো যাই হোক, প্রকারভেদ আমরা পরে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের পর অবজেক্ট বসে। এবার আমরা দেখব কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা কী জিনিস সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কথাটার অর্থ হচ্ছে সম্পূরক। সম্পূরক আমরা ইতিপূর্বে জেনেছি যে একটা বাক্য তৈরি করতে গিয়ে কোনো কোনো ভার্ব আছে যে ভার্বটা নিজেই বাক্য তৈরি করতে পারে, অর্থাৎ নিজেই অর্থ সম্পূর্ণ করতে পারে। এখন যদি আমি লিখি হি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার। এখন আমি যদি এখানে বলি যে হি ইজ এ ডক্টর, এখানে আমি যদি এইটাকে বলি যে এটা হেল্পিং ভার্ব না মেইন ভার্ব, যদি এখানে মেইন ভার্ব হয় তাহলে এটা নিজে নিজে বাক্য তৈরি করতে পারবে। আবার যদি এটাকে আমরা বলি যে এটা হেল্পিং ভার্ব ইজ, তাহলে সেই নিয়ম অনুযায়ী এখানে কি হয়, আমরা এর আগে দেখেছি যে এম ইজারের পর মেইন ভার্বের সাথে আইএনজি হয়। কিন্তু আসলে এখানে এমন তো নেই যে হি ইজ ডক্টরিং, এমন তো হতে পারে না। অতএব এখানে ইজটাকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এমন ধরনের ভার্ব যেটা মেইন ভার্বও নয়। মেইন ভার্ব হলে তো এরপর আবার মেইন ভার্বের সাথে মেইন ভার্ব হলে তো এটা নিজে নিজে বাক্য তৈরি করতে পারবে। অর্থাৎ আমরা যদি বলি, ধরি এটা যে হি ইজ, সে কি, সে কি, কোনো অর্থ প্রকাশ করছে না, মানে এটা নিজে নিজে বাক্যটা অর্থপূর্ণ করতে পারছে না, কমপ্লিট করতে পারছে না। আবার যদি হি ইজ বলি যে এটা হেল্পিং ভার্ব, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি, কিন্তু এটার সাথে আইএনজি করার কোনো সুযোগ নেই। অতএব এখানে এই ভার্বটা এমন এক ধরনের ভার্ব যে ভার্বটার সম্পূর্ণ করার জন্য তার অতিরিক্ত কিছু কমপ্লিমেন্ট প্রয়োজন হয়। এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, অর্থাৎ সম্পূরক। অর্থাৎ সাবজেক্টের পর এমন একটা ভার্ব থাকে, যে ভার্বের পর এমন একটা ওয়ার্ড থাকে যে ওয়ার্ডটা ব্যবহার না করলে অর্থ সম্পূর্ণ হয় না। এটা একটা। আর আরেকটা পরিচয় হচ্ছে কি, এখানে এই ভার্বটা এমন এক ধরনের ভার্ব যেটা এই সাবজেক্টকে এই ভার্বের পরবর্তী ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করিয়ে দেয়। যেমন ধরো এখানে শি ইজ ক্লেভার, মানে কি, সে হচ্ছে চালাক। তাহলে এই যে শি, এর পরিচয় কি, সে হচ্ছে চালাক। এখানে হির পরিচয় কি, সে হচ্ছে ডক্টর। তাহলে এই সাবজেক্টের পরিচয়মূলক এটা একটা শব্দ। কিন্তু অন্য ক্ষেত্রে, অর্থাৎ মেইন ভার্ব ব্যবহার করে আমি যদি বলি আই প্লে ফুটবল, আমি যদি বলি ফুটবল, তাহলে এই প্লেটা যখন হচ্ছে মেইন ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, তখন এখানে কি হচ্ছে, আমি খেলি, এই খেলাটা হচ্ছে মেইন ভার্ব, কিন্তু এখানে আমার সাথে ফুটবলের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ শুধু মেইন ভার্ব থাকলে সাবজেক্ট এবং ভার্বের আগে সাবজেক্ট এবং ভার্বের পরের অবজেক্ট, এটার কোনো সম্পর্ক থাকে না। কিন্তু এখানে সম্পর্কটা থাকছে, অর্থাৎ সাবজেক্ট এবং এখানে ভার্বের পরে যে ওয়ার্ডটা থাকছে তার মধ্যে একটা সম্পর্ক থাকছে। এখানে সম্পর্ক স্থাপন করার জন্য এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেটা যেটাই হোক, কিন্তু মূল কথা হচ্ছে যে এইটা এমন একটা ওয়ার্ড বলবে যে ওয়ার্ডটা সাবজেক্টের পরিচয় বহন করবে। তো এই যে পরিচয় বহনকারী যে ভার্বটা, এই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা সম্পূরক বা কমপ্লিমেন্টের আগেই যে কথাটা জানলাম সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আসলে লিঙ্কিং ভার্বটা না জানলে কমপ্লিমেন্টটা বোঝা যায় না। আচ্ছা, সেটা যদি নাও আমরা বুঝি যে
যে ভার্বের অর্থাৎ এভাবে বলতে পারি যে লিঙ্কিং ভার্বের পরে যা বসে তাই কমপ্লিমেন্ট, এটা আমরা বলতে পারি। কিন্তু আসলে লিঙ্কিং ভার্বটা কি সেটাই আমি আগে বুঝালাম। তাহলে লিঙ্কিং ভার্ব এমন একটা ভার্ব, লিঙ্কিং ভার্ব, এটা একটু বিস্তারিত না জানলে, লিঙ্কিং ভার্ব যে ভার্ব সাবজেক্টকে তার পরবর্তী ওয়ার্ড, এবং পরবর্তী ওয়ার্ডটা সাধারণত কী হয়, হয় নাউন না হলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে সম্পর্ক স্থাপন করে দেয়, তাকে লিঙ্কিং ভার্ব বলে, তাকে লিঙ্কিং ভার্ব বলে, লিঙ্কিং ভার্ব বলে। তাহলে এখানে লিঙ্কিং ভার্ব এমন একটা ভার্ব যেটা প্রিন্সিপাল ভার্ব নয়, হেল্পিং ভার্ব নয়। আমরা এর আগে বিস্তারিত জানলাম যে হেল্পিং ভার্ব হলে তো এরপরে ভার্বের সাথে আইএনজি হতো, প্রিন্সিপাল হলে এটা নিজে নিজে অর্থ সম্পূর্ণ করতো, কিন্তু নিজে অর্থ সম্পূর্ণ করছে না, আবার হেল্পিং ভার্ব হিসেবে মেইন ভার্বকে বাক্য তৈরি করতে সাহায্য করছে না। কিন্তু এটা কি করছে, যে এই ভার্বটা এমন একটা ভার্ব যেটা সাবজেক্টকে তার পরবর্তী, অর্থাৎ ওই ভার্বের পরবর্তী ওয়ার্ড যেটা অ্যাডজেক্টিভ বা নাউন হতে পারে তার সাথে সম্পর্ক স্থাপন করে দেয়, একে লিঙ্কিং ভার্ব বলে। এখন যখন আমরা লিঙ্কিং ভার্বটা জানলাম, ঠিক তখনই আমরা এই কমপ্লিমেন্টটা সহজেই বুঝতে পারবো, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এটাকে আমরা তাহলে তখন কি লিখব, লিঙ্কিং ভার্ব, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। আসলে এটাকে কমপ্লিমেন্ট বলার কারণটা হচ্ছে এটা অর্থটা সম্পূর্ণ করে দেয়, এই জন্য এটাকে বলা হয় সম্পূরক। তাহলে কমপ্লিমেন্টটা কি, লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ড যেটা নাউন অথবা অ্যাডজেক্টিভ সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। আর লিঙ্কিং ভার্বটা কি সেটাও আমরা এখান থেকে জানলাম। তাহলে এইভাবে আমরা এখানে জানলাম কি, সাবজেক্টের পর ভার্ব এবং ভার্বের পরে এখানে যেগুলো থাকে সেটা হচ্ছে একটা অবজেক্ট, একটা হচ্ছে কমপ্লিমেন্ট, এখানে আমরা কমপ্লিমেন্ট জানলাম, আর অবজেক্ট থাকলে এটা ট্রানজিটিভ ভার্ব হয়, আরেকটা হচ্ছে কি অ্যাডভার্ব। এখন অ্যাডভার্বের জন্য আমাদের শুধু এতটুকুই জানলে যথেষ্ট যে অ্যাডভার্ব কাকে বলে। আমরা আবারও দেখি সাবজেক্ট ভার্ব, এখানে যদি অ্যাডভার্ব বলি, অ্যাডভার্ব, তাহলে এই যে ভার্ব আছে, তো আমরা অ্যাডভার্ব কাকে বলে সেটা এখন একটু জেনে নিই। যে ভার্ব ধরে, আমরা অবজেক্টের ক্ষেত্রে দেখছিলাম যে ভার্ব ধরে কি বা কাকে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আর এটা ভার্ব ধরে কখন, কোথায়, কিভাবে, কেন প্রশ্ন করে যে উত্তর পাই, তাই হচ্ছে অ্যাডভার্ব। এখন যদি আমি উদাহরণ দিই যে হি ওয়ার্কস, হি ওয়ার্কস, এখন যদি বলি যে কোথায়, ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে ইন দ্য ফিল্ডটা হচ্ছে অ্যাডভার্ব। আবার যদি আই মেক টি ডেইলি, আমি প্রতিদিন চা বানাই, এখন যদি এখানে প্রশ্ন করি, এটা অ্যাডভার্ব কী দ্বারা প্রশ্ন করা হয়েছিল, এটা আগে জানি যে এটা হচ্ছে কোথায় দ্বারা প্রশ্ন করা হয়েছিল, আর এটা কি হবে, কখন, কখন দ্বারা প্রশ্ন করা হয়েছে। তাহলে কোথায় দ্বারা, কখন দ্বারা, এখানে কি কি, কখন, কোথায়, আরেকটা আছে কিভাবে, শি ওয়াক্স, সে হাঁটে, ধরো সে হাঁটে, আমি বললাম যে স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে। তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় কিভাবে, কিভাবে, তাহলে এই কীভাবে উত্তর হচ্ছে স্লোলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর একটা উদাহরণ দিই, দে লিভ, তারা বসবাস করে, কেন, টু, দে লিভ টু, ধরো যে ইট, তারা খাওয়ার জন্য বসবাস করে, অন্য কোনো কিছুকে বোঝাচ্ছে, মানুষের সাধারণত খাওয়ার জন্য বাঁচে না, বাঁচার জন্যই খায়। তো যাই হোক, দে লিভ, তারা বাস করে, কেন বাস করে, খাওয়ার জন্য। তাহলে যদি প্রশ্ন করি যে কেন, এটাকে কেন দ্বারা প্রশ্ন করলে এটার উত্তর হচ্ছে টু ইট, খেতে, ফর ইটিং, টু ইট,
ইত্যাদি। তো সেটা যেটাই হোক, ভার্বের পরে এটা আমরা কেন দ্বারা প্রশ্ন করছি, তাহলে টু ইট, স্লোলি, ডেইলি, ইন দ্য ফিল্ড, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা বুঝলাম যে কোনো একটা বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অন্যান্য, এবং অন্যান্যর মধ্যে আমরা কি পেলাম, একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। এই তাহলে সাধারণ একটা বাক্য তৈরি করতে গেলে বেসিক যে জিনিসগুলো, সাবজেক্টটা কি সেটা জানলাম, এবং ভার্বগুলো কি, আমরা প্রিন্সিপাল অক্সিলারি ভার্বের গঠন জানলাম, এবং তার সাথে এখানে অবজেক্ট কখন হয়, অর্থাৎ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা যে অবজেক্ট পাই সেটা বুঝলাম। এটা হচ্ছে কমপ্লিমেন্ট পেলাম, আর অ্যাডভার্ব পেলাম কখন, কোথায়, কিভাবে, কখন, কোথায়, কিভাবে। এই সংক্ষিপ্ত কথাগুলো একটু মনে রাখবেন। ইনশাল্লাহ যে কোনো বাক্য তৈরি করতে গেলে এই জিনিসগুলো দিয়ে বাক্যটাকে সম্পূর্ণ বিশ্লেষণ করে আমরা সহজে বুঝতে পারবো, এবং অর্থটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজ এ পর্যন্ত, ভিডিওটা অনেক বড় হলো, ডোন্ট মাইন্ড। তো আমার পরবর্তী কোনো ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন সাবস্ক্রাইব করে। আশা করছি আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।